প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি বিশেষত নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় অধ্যায় নির্ভর একটি কোশ্চেন নিয়ে আমরা সমাধান ক্লাসটি সাজিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখতে চলছি ঢাকা বোর্ড 2019 সালের 3 নম্বর সৃজনশীল কোশ্চেনের সমাধান। আমি আবারও বলতেছি, ঢাকা বোর্ড 2019 সালের 3 নম্বর সৃজনশীলের সমাধান। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নির্ভর একটা বেসিক ক্লাস দিয়েছি। যে ক্লাসটি তোমরা আজকে যারা নতুন আছো তারা যদি না দেখে থাকো, দয়া করে এই ক্লাসটি দেখে আসো। এবং আমি এই প্রথম ও দ্বিতীয় অধ্যায় নির্ভর কিছু বোর্ড কোশ্চেন সমাধান করব এবং তার পরবর্তীতে আমরা আবার অন্য অধ্যায়ে চলে যাব। তো আমাদের এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় নির্ভর একটি কোশ্চেন ঢাকা বোর্ড 2019 সালে এসেছে, যেটা তোমরা স্ক্রিনে দেয়া প্রশ্ন থেকে দেখতে পারবা। এটাই হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের 3 নম্বর প্রশ্ন নাম্বার খ বিভাগের। দেখো, এখানে বলতেছে জনাব আবিদ 2018 সালের 1 জুন তারিখে নগদ এত টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে স্বপ্ন লাইব্রেরি নামে একটা ব্যবসা শুরু করেন। তো এখানে জনাব আবিদ সাহেব একটা লাইব্রেরির ব্যবসা শুরু করেন। এরপর আমরা যদি কেউ প্রশ্নটা দেখি, আমাদের এখানে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন, এখন ক নম্বরে আমাদের বলছে প্রারম্ভিক মূলধন বের করতে। প্রশ্ন হচ্ছে প্রারম্ভিক মূলধন কি? দেখো, আমাদের কাছে ব্যবসার শুরুতে যে সম্পদগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। আমরা আমাদের এখানে থাকা সকল সম্পদ যোগ করে দেব, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন চলে আসবে। তো আমরা যদি ক নম্বর সমাধানটা এখানে লিখি যে জনাব আবিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে নিম্নে জনাব আবিদের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করা হলো। দেখো, আমি তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই, আমাদের হিসাব বিজ্ঞানে কিছু কিছু জিনিসের শুধু নির্দিষ্ট ছক হয়, এছাড়া অন্য কিছু না। যেমন এইখানে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, এইখানে আমাদের কোনো নির্দিষ্ট ছক নেই। তাহলে আমরা কিভাবে করব? এখানে ছক একটাই, বিবরণ, 2টা টাকার ঘর। আর যদি তারিখ থাকে সেক্ষেত্রে তারিখ দিবা, আর ক্রমিক নং থাকলে তোমরা ক্রমিক নং ব্যবহার করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেহেতু এখানে তারিখ আছে তার জন্য আমরা তারিখ ব্যবহার করব। এরপরে আমরা ব্যবহার করব বিবরণ, এরপরে 2টা আমরা টাকার ঘর রাখবো। এই হচ্ছে আমাদের ক নম্বরের জন্য ছক। তো প্রথমে আমাদের 1 তারিখে এখানে কি কি আছে দেখো। 1 তারিখে নগদ দেয়া আছে 1,20,000 টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র। তাহলে আমরা এখানে লিখব, এটা কত তারিখ ছিল? 2018 সালের জানুয়ারি। তাহলে 2018 জানো 1, আমাদের এখানে নগদ ছিল 1,20,000 টাকা আর আসবাবপত্র ছিল কত টাকা? আমাদের আসবাবপত্র ছিল 50,000 টাকা। এই 2টা টাকা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসবে 1,70,000 টাকা। এই টাকাটাই আমাদের প্রারম্ভিক মূলধন। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এরপরে যদি তোমরা একটু গ নম্বর কোশ্চেনটা দেখো, আমাদের গ নম্বরে কি বলছে। খ নম্বর প্রশ্নটা যদি দেখো তোমরা, খ নম্বরের প্রশ্ন বলছে জুন 14 থেকে 25 তারিখের আলোকে হিসাবের শ্রেণীবিন্যাস দেখাও। দেখো, 14 থেকে 25 হিসাবের শ্রেণীবিন্যাস যদি নির্ণয় করতে চাই আমরা এখানে লিখে নেব খ নাম্বার। এখানে আমাদের কত বলছে? জুন
14 থেকে 25 তারিখ। আমরা এখানে বলবো জুন, সেটা কি জুন নাকি জানুয়ারি? হ্যাঁ জুন, আমি এখানে ভুল লিখছি, এখানে জুন হবে, জুন। তাহলে জুন 14 থেকে 25 তারিখ পর্যন্ত লেনদেনের হিসাবের শ্রেণীবিভাগ, নিম্নে দেয়া হলো। আচ্ছা দেখো, আমরা যদি হিসাবের শ্রেণীবিন্যাস করতে চাই, হিসাবের শ্রেণীবিভাগ কি তোমাদের আগে সেটা জানতে হবে। দেখো আমরা জানি হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সনাতন, একটা হচ্ছে আধুনিক। তো সনাতনে আমাদের হিসাবকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে সম্পত্তি, আর একটা হচ্ছে নামিক। আবার এইটা অনুযায়ী আধুনিক পদ্ধতি অনুযায়ী আমাদের হিসাবের শ্রেণীবিভাগ করলে আমরা হিসাবকে 5 ভাগে ভাগ করতে পারবো। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগ কি কি? একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, আর একটা হচ্ছে ব্যয়। আমি সংক্ষেপে লিখলাম। এখন এই 5টা যদি আমরা করি, আমাদের হিসাবের শ্রেণীবিন্যাস দেখানো লাগবে। দেখো হিসাবের শ্রেণীবিন্যাস করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো ছকের প্রয়োজন নাই। হিসাবের শ্রেণীবিন্যাস করার জন্য আমাদের নির্দিষ্ট কোনো ছকের প্রয়োজন নাই। তোমাদের শুধু আমি বলছি কি, যখন কোনো কিছুর পরিমাণ বের করতে বলবে, তোমরা 3টা জিনিস মাথায় রাখবা, বিবরণ, টাকা। কিন্তু এখানে কিন্তু পরিমাণ চায় না, এখানে হিসাবের শ্রেণীবিন্যাস চাইছে। তো এই লেনদেনগুলোতে দেখো আমাদের এখানে কি আছে, তারিখ দেওয়া আছে। তো আমরা এখানে তারিখটা ব্যবহার করব। এখানে লিখবো তারিখ। কি লিখবো? তারিখ দিলাম। এরপর আমরা দেব বিবরণ লিখবো, কারণ বিবরণে আমরা হিসাবগুলোর নাম লিখতে পারবো। বিবরণ দিলাম। এখানে আমাদের চাইছে কি হিসাবের শ্রেণীবিভাগ। আমরা এখানে জাস্ট লিখবো হিসাবের শ্রেণীবিভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের এটা ছিল 2018 জুন, দিলাম 2018 জুন। দেখো 2018 জুনের 14 তারিখ বলছে লাইব্রেরির প্রচারণার জন্য খরচ করা হলো। আচ্ছা, প্রচারণার জন্য খরচ করলে আমরা কি করব? দেখো আমরা যখন কোনো কিছু প্রচারণা করি তখন আমরা সেটা বিজ্ঞাপন নামে লিখি। এটা আমরা আমাদের হিসাবের যে নামগুলো থাকে আমরা সেখানে পড়ছি, সেখানে আমরা দেখছি কোনো কিছুর জন্য আমরা যখন বিজ্ঞাপন দেই বা প্রচারণা চালাই তখন সেটাকে আমরা বিজ্ঞাপন নামে অন্তর্ভুক্ত করি। আর এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য আমার কি প্রয়োজন পড়ছে? টাকা। লাইব্রেরি প্রচারণার জন্য খরচ। আমি যে বিজ্ঞাপনটা দিচ্ছি এটার জন্য আমার কাউকে না কাউকে টাকা দেওয়া লাগছে। ধরো আমি যদি এলাকায় মাইক অ্যানাউন্সমেন্ট করি, সেক্ষেত্রে ওই মাইকের ভাড়া লাগবে, তার ভাড়ার জন্য কি লাগবে? টাকা। এরপর যে হচ্ছে মাইকটা নিয়ে ঘুরবে তারও টাকা লাগবে। অথবা কোনো পত্রিকায় যদি আমি বিজ্ঞাপন দিতে চাই আমার সেখানেও টাকা দেওয়া লাগবে। অথবা কোনো অন্য সোর্সের মাধ্যমে আমি যেভাবেই বিজ্ঞাপন দিই না কেন আমার কি লাগবে? টাকা। তো যেহেতু আমার নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। আর বিজ্ঞাপন হিসাব কি হবে? ডেবিট। কারণ আমরা জানি বিজ্ঞাপন হিসাবটা হচ্ছে কি আমাদের ব্যয়, আর নগদানটা কি আমাদের সম্পদ। আমি তোমাদের বলছি এই সম্পদ ও ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। এখানে আমার বিজ্ঞাপনটা ছিল ব্যয় আর নগদ টাকাটা আমার ছিল সম্পদ, এই জন্য নগদটা পরে লিখছি, বিজ্ঞাপনটা আগে লিখছি। এখন এই বিজ্ঞাপনটা আমার কোন ধরনের হিসাব ছিল? ব্যয়। তো তোমাকে এখানে লিখতে হবে ব্যয়বাচক, ব্যয় হিসাব। আর নগদানটা আমাদের কি? সম্পত্তি, তার জন্য এখানে লিখতে হবে সম্পত্তি। এরপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত কেটে দিবা, এই হচ্ছে তোমার কাজ। এখান থেকে এই পর্যন্ত রেখা টেনে দিবা। এরপরে কি বলছে? 18 তারিখে দেখো রাফি লাইব্রেরি হতে উপন্যাস বই ক্রয়। দেখো আমি একজন ব্যক্তির কাছ থেকে কিনছি, আমারও একটা কি লাইব্রেরির প্রতিষ্ঠান।
এখন আমি যেটা নিয়ে ব্যবসা করব সেটা আমার জন্য কি হবে, সেটা আমার জন্য অবশ্যই পণ্য হবে। এখানে যেহেতু আমার জনাব আবিদের প্রতিষ্ঠানটি ছিল কি ধরনের, লাইব্রেরি, তাহলে সে কি কিনবে, বই কাগজ খাতা, আর হচ্ছে কি কিনবে, কলম কিনবে। যে যেটা নিয়ে ব্যবসা করবে সেটাই তার জন্য কি, পণ্য। তাহলে এখানে যে সে বই কিনলো, এই বইটাকে আমরা কি নামে লিখবো, এটা ভুলেও আমরা কিন্তু মনিহারি নামে লিখতে পারবো না, এটা আমাদের লিখতে হবে কি নামে, ক্রয় নামে। কি নামে লিখতে হবে, ক্রয় নামে। আর আমি এই ক্রয়টা কার কাছ থেকে করছি, রাফির কাছ থেকে। দেখো আমি একটা জিনিস তোমাদের আজকে বলে রাখতেছি, তোমরা মনে রাখবা, আমরা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে পণ্য ক্রয় করি এবং ওই লেনদেনের ভিতরে যদি নগদ বা চেক কথা উল্লেখ না থাকে, তাহলে সেটা তোমাদের ধারে বা বাকিতে ধরে নিতে হবে। তাহলে এইখানে আমাদের এই লেনদেনটির 18 তারিখে প্রথমে হবে কি, ক্রয় হিসাব। আরেকটা হিসাব কি হবে, পাওনাদার। কি হিসাব হবে, পাওনাদার। আচ্ছা পাওনাদার কেন হবে, পাওনাদার হিসাব হবে এই কারণে, কারণ আমি একজনের কাছে এই জিনিসটা কি করছি, একজন ব্যক্তির কাছ থেকে কিনছি, আর এই ব্যক্তিটার নাম হচ্ছে রাফি, আর এখানে কোথাও নগদ বা চেক কথা উল্লেখ নাই। এই কারণে আমাদের ক্রয় আর কি হবে, পাওনাদার। এখন ক্রয় হচ্ছে আমাদের কি ধরনের হিসাব, আমরা জানি ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব, আর পাওনাদার আমাদের কি, পাওনাদার হচ্ছে আমাদের দায়। এইগুলো আমাদের 18 তারিখের সমাধান। এরপর আমরা দেখব আমাদের 20 নাম্বার, ব্যক্তিগত প্রয়োজনে লাইব্রেরি হতে বই ব্যবহার 5,000 টাকা। আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছি। দেখো মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু তার প্রতিষ্ঠান হতে গ্রহণ করে, তখন সেটা উত্তোলন নামে লিখতে হয়। আমি আবারও বলতেছি, মালিক যখন কোনো কিছু তার প্রতিষ্ঠান হতে নিজ প্রয়োজনে ব্যবহার করবে, তখন সেটা কি হবে, উত্তোলন। আর এই উত্তোলনটা সে কি ব্যবহার করছে, বই, আর বইটা তার কি ছিল, পণ্য। যেহেতু পণ্য উত্তোলন করছে বা পণ্য ব্যবহার করছে, সেজন্য এটা কি নামে লিখতে হবে, ক্রয় নামে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখব 20 তারিখ। 20 তারিখ লিখে আমরা লিখব উত্তোলন হিসাব, আর হচ্ছে কি হিসাব লিখব, ক্রয় হিসাব। এই গেল আমাদের দুইটা হিসাব। এখন এটার হিসাবের শ্রেণীবিন্যাস করতে হবে। হিসাবের যদি আমরা শ্রেণীবিন্যাস করি, দেখো উত্তোলনটা হচ্ছে আমাদের মালিকানা সত্য, এখানে আমরা লিখব মালিকানা সত্য। আর ক্রয়টা আমাদের কি, ক্রয়টা হচ্ছে আমাদের ব্যয়, তাহলে এখানে লিখবা ব্যয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও একটু এটা ক্লিয়ার করে দিতেছি, ক্রয় হিসাব এখানে কেন হলো। দেখো আমি একটা পণ্য ক্রয় করছি, কেন ক্রয় করছিলাম, বিক্রির জন্য, কিন্তু আমি এখন বিক্রি না করে নিজেই ব্যবহার করছি, এখন কেন ওটা ক্রয় হইলো। আমি যদি আমার ব্যবসায়ের প্রকৃত লাভের অংশ বের করতে চাই, আমার প্রকৃত বিক্রয়ের সাথে প্রকৃত ক্রয় কি করতে হবে, বিয়োগ করতে হবে, তখনই তো আমার লাভের অংশ বের হবে। এখন আমি এই ক্রয়টা তো আমি বিক্রি করতে পারি নাই, এই পণ্যটা আমি নিজে ব্যবহার করছি, এই কারণে আমার যে ক্রয়ের পরিমাণ আছে সেটাকে কমায় দিতে হয়। আর এই কমায় দেওয়ার জন্য আমার ক্রয় হিসাব কি করতে হবে, ক্রেডিট। এই কারণে এখানে ক্রয় হিসাব আসবে। আর উত্তোলন হিসাব কেন আসছে, কারণ মালিক নিজ প্রয়োজনে তার প্রতিষ্ঠানের কোনো কিছু ব্যবহার করছে। মালিক যখন নিজ প্রয়োজনে তার প্রতিষ্ঠানের কোনো কিছু ব্যবহার করবে, তখনই তোমরা উত্তোলন নাম দিবা। আবার মালিক যখন নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ীকে কোনো কিছু প্রদান করবে, কোনো কিছু, এটা হতে পারে তার পরিশ্রম, হতে পারে তার সম্পদ, হতে পারে তার নগদ অর্থ, সেটা কি নামে লিখতে হবে, মূলধন নামে। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের 25 নম্বর লেনদেনটা যদি দেখো, জনাব জাবেলের নিকট 5% বার্তায় 10,000 টাকার উপন্যাস বই বিক্রয়। আমি কার কাছে কিনছি, আমি বিক্রি করছি, আমি কি বিক্রি করছি, জাবেলের নিকট। এখন জাবেলের নিকট বিক্রি করছি। দেখো আমি একটু আগেই তোমাদের এটা বুঝাইছি, 18 নম্বর লেনদেনের ক্ষেত্রে আমি বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য ক্রয় অথবা বিক্রয় করলে যদি নগদ চেক কথা বলা না থাকে, সেক্ষেত্রে এটা বাকি ধরে নিবা। এখানেও দেখো একজন ব্যক্তির নাম আছে, সেটা হচ্ছে জাবেল। তো জাবেলের নিকট আমি বিক্রি করছি, তাহলে এখানে আমার বিক্রয় করলে আমার কি হয়, বিক্রয় করলে হয় আমার আয়। তাহলে আমরা এখানে লিখবো কি হিসাব, বিক্রয় হিসাব। কি হিসাব লিখবো, বিক্রয় হিসাব। আর কার কাছ থেকে কি বিক্রি করছি, জাবেল। এখন জাবেলের কাছে আমি বিক্রি করছি, সে তো আমাকে টাকা দেয় না, পরিশোধ করে নেয়, তো সে আমার কি হবে, দেনাদার। তাহলে এখানে আমরা লিখবো কি, দেনাদার হিসাব। এখন এই দেনাদারটা আমার কি, দেনাদারটা আমার সম্পদ, তাই দেনাদার বরাবর আমরা এখানে লিখবো সম্পদ। আর বিক্রয়টা আমার কি, আয়, তাই আমরা এই বরাবর লিখবো আয়। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের গ নম্বর প্রশ্নটিতে বলছে জুন 1 হতে 12 তারিখের লেনদেন দ্বারা বিবরণী ছক হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাইতে বলছে।
তো হিসাব সমীকরণ প্রভাব দেখাইতে বললে আমাদের যেটা করতে হয়, একটা বিবরণী ছক অঙ্কন করতে হয়। কি ছক অঙ্কন করতে হয়? বিবরণী ছক। তো আমরা এখানে গ নাম্বার দিয়ে দিলাম। গ নাম্বার দিয়ে আমরা এখানে বলবো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বলছে? 1 হতে 12 তারিখ। তাহলে জনাব আবিদের জুন মাসের কি জুন মাসের 1 থেকে 12 তারিখ পর্যন্ত লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব নিম্নে দেওয়া হলো। আচ্ছা, আমি আবারও ক্লিয়ার করতেছি। আমাদের যখন হিসাব সমীকরণের প্রভাব করতে বলবে তখনই আমরা কি করব? বিবরণী ছক অঙ্কন করব। এখন তোমাদের এর আগের ক্লাসে আমি বিবরণী ছক কিভাবে অঙ্কন করবা তোমাদের একটা ক্লাস আমি নিয়েছিলাম, যে স্পেসিফিকভাবে এই ক্লাসটা নিয়েছি এই কারণে, কারণ বিবরণী ছকে অনেকের কনফিউশন সৃষ্টি হয়, তারা কনফিউজ থাকে কিভাবে আঁকবে। এই কারণে আমি তোমাদের একটা সহজ মেথড দেখাই দিয়েছিলাম। যদি তোমরা চাও তাহলে লিঙ্ক আই বাটনে ক্লিক করে ওই পূর্বের ক্লাসটি দেখে আসতে পারো। এখন আমরা এখানে আরেকটা ছক অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা প্রথমে এরকমভাবে ছক আঁকবা, এখানে একটা বিষয় রাখবা, তারিখের জন্য একটা জায়গা রাখবা, আর শেষের দিকে মন্তব্যের জন্য একটা জায়গা রাখবা। এই জায়গাটুকু রাখার পরে এটাকে এখান থেকে ক্লোজ করে দিবা, একদম পুরো পেজ জুড়ে রাখবা। এরপরে মালিকানা সত্য, কি সত্য? মালিকানা সত্য। আমরা মালিকানা সত্যর জন্য একটু জায়গা রাখবো, আর হচ্ছে এখানে রাখবো দায়সমূহ। কি রাখবো? দায়সমূহ। আর এখানে আমাদের একটা সমান সমান থাকবে। এটা হচ্ছে আমার হিসাব সমীকরণ। দেখো, সম্পদ আমার একাধিক হতে পারে, দায়ও আমার একাধিক হতে পারে। এই জন্য সম্পদ আর দায়ের ঘরটাকে আলাদা আলাদা করে দিবা। এখানে লিখবা সম্পত্তি সমূহ, আর এখানে লিখবা দায় সমূহ লিখে দিলাম। এখানে লিখবা মালিকানা সত্য। আচ্ছা, মালিকানা সত্য আমাদের কার কার সাথে সম্পর্ক? C+I - D - E। এটা হচ্ছে আমরা মালিকানা সত্য জায়গায় লিখতে পারি। এটা না লিখলেও হবে, তোমাদের লেখার প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদের বুঝাবো বলে আমি একটু লিখে রাখছি। আচ্ছা, এখন এইটা থেকে আমরা বিবরণী ছক অঙ্কন করতে পারবো। দেখো, আমাদের হিসাব সমীকরণটা কি ছিল? আমি জানি আমার হিসাব সমীকরণ ছিল A = L + OE, তাই না? এটা আমরা জানি না। এটা যদি তোমার হিসাব সমীকরণ হয়, দেখো এইখানে একটু খেয়াল করো, আমাদের এখানে কি ছিল? এ মানে কি ছিল? সম্পদ। এই যে আমি সম্পদ লিখলাম। এরপর কি ছিল? সমান, এই যে আমার সমান। এরপর এল মানে কি? দায়। এই যে আমার দায়। ওই মানে কি? মালিকানা সত্য। এখানে দেখো আমি 2টা টাকা একসাথে রাখছি, দেখতে পাচ্ছ তোমরা? এই 2টা টাকা যোগ করে আমরা এখানে নামাবো, আর এই সম্পদগুলো টাকা যোগ করে এখানে নামাবো। এই জন্য কিন্তু আমি ঘর আলাদা রেখে দিছি অলরেডি। তোমরা এইভাবে অঙ্কন করতে পারো। তোমার কি কি আসবে এটা তোমার জানার প্রয়োজন নাই, জাস্ট এতটুকু কাজ করো। এখন আমাদের বলছে 1 তারিখ থেকে। তো দেখো, 1 তারিখে আমাদের বলা হয়েছিল 2018 সালে 1 জুন তারিখে নগদ 1,20,000 ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু। দেখো, তোমরা যদি ডেবিট ক্রেডিট ভালো মতো পারো তাহলে তোমাদের এই কোনো প্রশ্নে আটকাবে না। তোমরা আগে ডেবিট ক্রেডিট করো। এই 1 তারিখে যদি তোমরা ডেবিট ক্রেডিট করো, তোমরা এখানে 3টা হিসাব পাবে। এটা একটা বহুমুখী হিসাব। এখানে নগদান আসবে, আসবাবপত্র আসবে। যেহেতু এই জিনিসগুলো নিয়ে সে ব্যবসা শুরু করছে, তাহলে তারা এখানে কি আসবে? মূলধন। কারণ এগুলো সে নিজেই দিছে। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলছি, মালিক যখন প্রতিষ্ঠানকে কোনো কিছু প্রদান করে তখন সেটা মূলধন নামে লিপিবদ্ধ করতে হয়। এখন সে কি দিছিল? নগদ আর আসবাবপত্র। এর জন্য আমাদের নগদান ডেবিট হবে, আসবাবপত্র ডেবিট হবে, মূলধন হিসাব হবে কি? ক্রেডিট। তো আমরা দেখো এখানে আমাদের তারিখগুলো আমরা একটু লিখে নিই। তারিখ, এটা আমাদের কি ছিল? 2018। তারপরে কি ছিল? জুন। আচ্ছা, জুন আমি দিয়ে দিলাম। এখানে 1 তারিখ দিয়ে দিলাম আমরা। এখানে একটা জিনিস খেয়াল করো, আমার এখানে আমি দিয়েছি সম্পত্তি সমূহ। এখানে 1 তারিখে যদি আমি লেনদেন করি, আমি 2টা সম্পদ পেয়েছি, একটা নগদ, একটা হচ্ছে কি? আসবাবপত্র। এখন
এখন এই সম্পত্তি সমূহের মধ্যে এই দুইটা সম্পদের জন্য আমার ছক আঁকতে হবে। দেখো এখানে কিন্তু এই সম্পদগুলো নাই, তো আমরা প্রথমে দুইটা ছক ক্রিয়েট করি, একটা হচ্ছে নগদের জন্য, একটা হচ্ছে আসবাবপত্রের জন্য। তো আমরা এখানে লিখবো কি নগদ, এখানে আমরা কি লিখবো আসবাবপত্র, ঠিক আছে, আসবাবপত্র লিখে দিলাম। এখন নগদ আমার কত টাকা ছিল, 1,20,000 টাকা, তাহলে আমরা এখানে লিখবো কত 1,20,000 টাকা। এরপর আমার আসবাবপত্র কত ছিল 50,000 টাকা, তাই আমরা আসবাবপত্র ঘরে 50,000 টাকা লিখে দিলাম। আমি দেখো তিনটা হিসাব বের করছিলাম এই লেনদেন করে, একটা হচ্ছে নগদান, একটা হচ্ছে আসবাবপত্র, আরেকটা বের করছিলাম, সেটার নাম কি ছিল মূলধন। এখন এই মূলধন কোথায় বসবে, দেখো মালিকানা সত্ত্বের সাথে মূলধন সম্পর্কিত, এখানে একটা সি আছে, সি মানে কি ক্যাপিটাল। তো যেহেতু আমাদের এটা ক্যাপিটাল মূলধন, তাহলে আমার এইখানে বসবে। দেখো আমি যদি এটা ডেবিট ক্রিয়েট করি, তাহলে আমার নগদান হিসাব হবে কি ডেবিট, তারপরে হচ্ছে আমার আসবাবপত্র হিসাব কি হবে, আসবাবপত্র হিসাব হবে ডেবিট, আর বিপরীতে কি হবে মূলধন হিসাব হবে কি ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। দেখো এই দুইটার যে সম্পদ ছিল এটার যোগফলই হবে কি আমার মূলধন। তাহলে আমার 1 তারিখে যে সম্পদগুলো ছিল সেগুলো ছিল 1,20,000, 1 লাখ আর হচ্ছে কি 50, যোগ করলে কত আসবে 1,70,000। এই 1,70,000 টাকা আমরা ডাইরেক্ট মালিকানা সত্ত্বের ঘরে বসাই দেব, তাহলে এখানে হবে কত 1,70,000 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের কি মূলধন। যেহেতু মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়েছে, এজন্য আমরা এখানে লিখব মূলধন বৃদ্ধি, বা মূলধন লিখতে পারো। শুধু মন্তব্যের ঘরে তখনই কিছু লিখবা যখন তোমার মালিকানা সত্ত্ব প্রভাবিত হবে, এছাড়া লেখার প্রয়োজন নাই। গেল এতটুকু। এখানে 1 তারিখের কাজ শেষ, তার জন্য আমরা এটা এভাবে জেড টেনে দেব। জেড টানার পরে আমরা টাকা নামায় দেব 1,20,000, তারপর হচ্ছে 50,000, এরপর হচ্ছে 1,70,000 টাকা। এরপরে দেখো আমাদের এখানে জুনের কত তারিখ আছে, আমাদের এখানে জুনের 6 তারিখ। প্রতিটি 150 টাকা ধরে 200টি গল্পের বই ক্রয়, এবং এখানে কারবারি বার্তা আছে। দেখো কারবারি বার্তা হচ্ছে ক্রয় বার্তা, আর কারবারি বার্তার কোনো ডেবিট ক্রেডিট করার প্রয়োজন পড়ে না, শুধু তোমরা টাকার পরিমাণটা বাদ দিয়ে দিবা। যদি আমরা এখানে ক্রয়ের পরিমাণ বের করতে চাই, আমরা এটা যদি ডেবিট ক্রেডিট করি, তাহলে আমাদের কি হবে ক্রয় হিসাব ডেবিট ও পাওনাদার হিসাব কি হবে ক্রেডিট হবে। কারণ কি বলতো, কারণ এখানে দেখো তোমরা উনি কিতে ক্রয় করছে, প্রতিটি 150 টাকা ধরে 200টি গল্পের বই ক্রয় করছে। আচ্ছা এখানে কোনো ব্যক্তির নাম নেই, তাহলে এখানে নগদানই হবে। তো আমরা একটু বের করে নেই যে এখানে বার্তার টাকা কত হবে। 150 গুণ যদি আমি 200 দেই, তাহলে আমার আসবে হচ্ছে 30,000 টাকা, আর এই 30,000 টাকার উপরে আমাকে বার্তা ধরতে হবে 5%। তাহলে আমরা এখন দেব গুণ 5%, তাহলে আসবে 1,500 টাকা। যে টাকা যদি আমরা 30,000-এর সাথে মাইনাস করি, তাহলে আমাদের টাকার পরিমাণ আসবে 28,500 টাকা। তো দেখো এটা যদি আমি ডেবিট ক্রেডিট করি, তাহলে আমার ক্রয় হবে ডেবিট, আর নগদান হিসাব কি হবে ক্রেডিট। আমি যদি ডেবিট ক্রেডিট করি, আমার ক্রয় হিসাব কি হবে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো আমি এখানে তোমাদের একটু দেখাতে চাচ্ছি, এখানে আমাদের কি হিসাব হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমাদের ডেবিট, আর একটা হিসাব হবে কি নগদান হিসাব। দেখো নগদান হিসাব আমি নতুন লেনদেন থেকে দুইটা হিসাব পাইছি। এটা হচ্ছে আমাদের জুনের 10 তারিখ। ক্রয় হিসাব হচ্ছে আমাদের কি হয়েছে ডেবিট। ডেবিট মানে কেন ক্রয় হিসাব কেন ডেবিট হলো, কারণ ক্রয় হচ্ছে আমাদের ব্যয়, আর ব্যয়ের সাথে সম্পর্ক আছে কার মালিকানা সত্ত্বর। তো ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয় হ্রাস পায়, এর জন্য আমাদের এই টাকার সাথে এটা মাইনাস করে দিতে হবে। এখন আমাদের এখানে টাকার পরিমাণ কত 28,500 টাকা, যেহেতু মাইনাস করব তার জন্য ব্র্যাকেটে রাখবো। এরপর নগদান হিসাব কি হয়েছে ক্রেডিট। আচ্ছা নগদান এখানে ক্রেডিট কেন হয়েছে, আমি যে তার কাছ থেকে ক্রয় করছি তাকে তো আমার টাকা প্রদান করা লাগছে, প্রদান করলে কি হয় আমার নগদ টাকা কমে যায়, এই কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। তো নগদানের ঘরে আমাদের এখানে বসাতে হবে 28,500 টাকা। এইটাও আমরা কি করব মাইনাস করব। কেন মাইনাস করব, কারণ ওই যে আমাদের কি হয়েছে নগদ টাকা কমে গেছে এই কারণে। তো আমার 2 তারিখের কাজ শেষ, এখন আমাদের জের নামাইতে হবে। এখানে আমরা লিখবো ব্যয়, কি লিখবো ব্যয়, কারণ ব্যয়ের জন্য আমার এই টাকাটা মাইনাস হয়েছে। এখন এইখান থেকে যদি আমি 28,500 মাইনাস করি, আমাদের এখানে কত টাকা থাকবে বলতে পারো তোমরা। আমি যদি 1,20,000 বিয়োগ 28,500 দেই, তাহলে আমাদের কত আসে 1,20,000
বিয়োগ 28,500, আমাদের আসবে 91,500 টাকা। এই 91,500 টাকা আমরা এখানে বসায় দেব। তারপর 50,000 টাকা, দেখো এই টাকার কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানে কোনো কিছু বসে নেই, তো এটা যা আছে তাই নামাবো। 1,70,000-এর সাথে এবার 28,500 মাইনাস করো, কত হবে তোমাদের? 1,70,000-এর সাথে যদি মাইনাস করি তাহলে আসবে 1,41,500 টাকা। এখানে আমরা লিখবো 1,41,500 টাকা। এই ছিল আমার কত তারিখ শেষে? 10 তারিখ শেষে আমার সম্পদ ও দায় মালিকানা সত্ত্বের পরিমাণ। এরপরে দেখো তোমরা 12 তারিখে কি বলছে, গল্পের বই। আচ্ছা, এটা 6 তারিখের লেনদেন ছিল, আমরা একটু এটা মুছে দেই। এটা 6 তারিখের লেনদেন ছিল, আমি সরি। 6 তারিখের পরে আমাদের দেখো এখানে কি ছিল, 6 তারিখের পরে 10 তারিখ, শফিকের নিকট নগদে 18,000 টাকার গল্পের বই বিক্রয়। আচ্ছা, এখানে কার নিকট বিক্রি করছি আমি? শফিক। এখানে একজন ব্যক্তির নাম আছে শাফির নিকট, আমি শাফির নিকট বিক্রি করছি, তো শাফি হচ্ছে আমার কি? দেনাদার। এখানে যদি আমি ডেবিট ক্রেডিট করি, আমার দেনাদার হিসাব কি হবে? ডেবিট হবে, আর বিক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। দেনাদার কি? আমার সম্পদ। 6 তারিখের পরে আমাদের এখানে কত তারিখ ছিল? 10 তারিখ। শাফির নিকট আমি কি করছি? বিক্রি করছি। বিক্রি করলে আমাদের বিক্রয় হচ্ছে কি? আয়। আয় বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তার জন্য আমরা এখানে কত টাকা বৃদ্ধি করব? আমাদের এখানে টাকার পরিমাণ কত ছিল? আমরা শাফির কাছে বিক্রি করছিলাম 18,000 টাকার পণ্য, তাহলে এখানে 18,000 টাকা আমাদের যোগ হবে, আর এইখানে দেনাদারের সাথেও 18,000 টাকা কী হবে? যোগ হবে। কেন বলো তো? আমি আবারও তোমাদের বলছি বা বলতেছি, তোমরা সবসময় ডেবিট ক্রেডিট করবা। আমরা যদি এটা ডেবিট ক্রেডিট করি তাহলে আমরা দেখব আমাদের এখানে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখন দেনাদার কেন ডেবিট হয়েছে? কারণ সম্পদ বাড়ছে। আর বিক্রয় কেন ক্রেডিট হয়েছে? কারণ আয় বাড়ছে। আর আয়ের সাথে সম্পর্ক কার? মালিকানা সত্ত্ব। তোমরা সবসময় মনে রাখবা, মালিকানা সত্ত্ব অর্থাৎ এই ইর সাথে 4টা জিনিস সম্পর্ক। সেটা হচ্ছে কি? মূলধন, তারপর হচ্ছে কি? উত্তোলন, আর হচ্ছে আয়, আর কি? ব্যয়। এই 4টা সম্পর্ক হচ্ছে কার সাথে? মালিকানা সত্ত্ব। আর কখন মূলধন বিয়োগ হয়, কখন মূলধন যোগ হয়, কখন আয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, কখন ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে, এই সকল বিষয় নিয়ে আমার একটা ক্লাস আছে। সেই ক্লাসটি হচ্ছে বেসিক ক্লাস। তোমরা ওই বেসিক ক্লাসটা একটু দয়া করে দেখে আসো, অথবা হিসাবের যে বিবরণী ছকের ক্লাসটা দেখাইছিলাম এর আগে, সেই ক্লাসটা দেখে আসো, তাহলে তোমাদের এই অঙ্কে কোনো জটিলতা সৃষ্টি হবে না। এরপরে দেখো আমাদের 10-এর পরে কত নম্বর প্রশ্নের সমাধান? আচ্ছা, 10-এর আমরা একটু জেডটা নামায় ফেলি। আমাদের এখানে ছিল কত? 91,500 টাকা দিয়ে দিলাম আমরা। এখানে ছিল 50,000 টাকা দিয়ে দিলাম। এখানে ছিল 18,000 টাকা দিয়ে দিলাম। আর এইখানে 41 আর 18 যদি আমরা যোগ করি কত আসবে দেখো তো? 41 আর 10 51 আর 8 59, তাহলে 1,59,500 টাকা। এই টাকা আমরা যে নামায় দিলাম। আর এখানে আমরা লিখবো আয়। কি লিখবো? আয়। আয় অথবা বিক্রয়, দুইটার একটা লিখলেই হবে। এত তারিখ পর্যন্ত আমাদের শেষ। 10-এর পরে এখন দেখো আমাদের কত তারিখ আছে? 12 তারিখ। আচ্ছা, 12 তারিখে আমাদের কি বলছে দেখো তো? আমাদের 12 তারিখে বলছে গল্পের বই রাখার জন্য বাকিতে র্যাক ক্রয়। আমরা র্যাক ক্রয় করছি। কি ক্রয় করছি? র্যাক। অর্থাৎ এখানে আমাদের আরেকটা সম্পদ আসবে। আমরা কিতে র্যাক ক্রয় করছি? বাকিতে। আবারও বলতেছি, আমরা কিতে র্যাক ক্রয় করছি? বাকিতে। দেখো আমার এখানে যেহেতু সম্পদ আরেকটা আসবে, আমি তো ছোট করে ফেলছি, জায়গা কম ছিল, তাই আমি এইটাকে আরেকটু ডেকোরেট করে দিচ্ছি। এখানে আমরা আরেকটা সম্পদ নিয়ে আসতেছি। এইটা হচ্ছে আমার দেনাদার, সংক্ষেপে লিখলাম। এখানে আমার 18,000 টাকা আসছিল, এইখানে 18,000 টাকা হবে। এখন আমি যে র্যাকটা ক্রয় করছি, র্যাকটা আমার কি? লাইব্রেরির জন্য আসবাবপত্র, তার জন্য এখানে। আচ্ছা, আসবাবপত্র তো আমাদের আগে থেকেই আছে, তাহলে আমাদের এখানে ছকের প্রয়োজন নাই। আমরা যদি র্যাক ক্রয় করে থাকি তাহলে র্যাকের জন্য তো আসবাবপত্র নামের একটা ছক আমাদের আছে। র্যাক আমাদের কি নামে আসবে? আসবাবপত্র নামে আসবে। তো আমরা এখানে দেনাদারটা যেমন আছে এমনই রাখতে পারি, আমাদের আর নতুন ছকের প্রয়োজন নেই। দেনাদার হিসাব, তো দেনাদার হিসাব দিয়ে এখানে 18,000 টাকা, এখানেও 18,000 টাকা। তো দেখো আমরা এখানে 12 তারিখে কি ক্রয় করছিলাম? র্যাক ক্রয়। র্যাক ক্রয় করার ফলে আমার একটা দায় সৃষ্টি হয়েছে। এই দায়টার নাম হচ্ছে পাওনাদার। কি? পাওনাদার। তো পাওনাদার সৃষ্টি হয়েছে।
এখানে যদি আমরা ডেবিট ক্রিয়েট করি, আমাদের আসবাবপত্র হিসাব কি হবে? ডেবিট। আর আমাদের পাওনাদার হিসাব কি হবে? পাওনাদার হিসাব হবে ক্রেডিট। কারণ কি? কারণ আমার এখানে দায় বৃদ্ধি পেয়েছে। আমি কার কাছ থেকে কিনছি? আমি কিনছি হচ্ছে গল্পের বই রাখার জন্য বাকিতে র্যাক ক্রয় করছি। আমি বাকিতে একটি র্যাক ক্রয় করছি, আর র্যাকটা হচ্ছে কি আমাদের আসবাবপত্র। তার জন্য আসবাবপত্রের ঘরে টাকা হবে। এখন কত টাকার আসবাবপত্র কিনছিলাম আমি? 12 তারিখের লেনদেনটা যদি তুমি একটু খেয়াল করো, আমরা 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করছিলাম। তাহলে আসবাবপত্রের ঘরে আমাদের 10,000 টাকা বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস দেখো, এই যে আসবাবপত্রটা কিনছি বাকিতে কিনছিলাম, তার জন্য আমার দায় বৃদ্ধি পাবে 10,000 টাকার। এই হচ্ছে দায় বৃদ্ধি করে দিলাম আমি 10,000 টাকা। দেখো এইখানে কিন্তু মালিকানা সত্ত্ব কোনোভাবেই প্রভাবিত হবে না, কারণ আমি যে জিনিসটা ক্রয় করছি সেটা আমি ব্যবহারের জন্য কিনছি। আর আমরা যদি কোনো কিছু ব্যবহারের জন্য কিনি তখন সেটা সম্পদ হয়, এটা ব্যয় নামে লেখা যায় না। আর যদি আমি বিক্রির উদ্দেশ্যে কিনি তখন সেটা হবে কি আমার ব্যয়। তাহলে এইটার যদি আমি জের এর অংশটা নামায় ফেলি, দেখো এখানে আমাদের এরপর আর কোনো কাজ নাই, তাই আমি জেরটা একবারে এখানে নামায় দিচ্ছি। এখানে যদি আমরা জেরটা নামাই বা এইখানে যদি আগে থেকে একটা নামায় নেই, তাহলে এখানে হবে আমাদের 10,000 টাকা, এখানে হবে 1,59,500 টাকা। হ্যাঁ, এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আসবে 1,69,500 টাকা। এটা আমরা ক্রস করে দিলাম। এরপরে 91,000, এখানে হচ্ছে আমাদের 60,000 টাকা, এখানে হচ্ছে আমাদের 18,000 টাকা, আর এখানে হচ্ছে আমাদের 91,500 টাকা। এটা যদি আমরা যোগ করি 91,500 আর 60 কত আসবে আমাদের? 91,500 যোগ 60,000 যোগ 60 যোগ 18, 1,69,500 টাকা। 1,69,500 টাকা এই ছিল, ক্লোজ করে দিলাম। দেখো আমাদের হিসাব সমগ্রের প্রভাবটা দেখানো হয়ে গেল। এখানেও আমাদের 1,69,000 আসছে, এখানেও 1,69,000 আসছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে আমরা বলতেই পারি যে আমরা যদি হিসাব সমগ্রের প্রভাব করতে চাই, বা যদি আমি হিসাবের শ্রেণীবিভাগ দেখাইতে চাই, বা যদি আমি জাবেদা করতে চাই, আমার অবশ্যই ডেবিট ক্রেডিট প্রয়োজন। এই কারণে লেনদেন কি এবং কিভাবে দুতরফা করতে হয় এবং কখন কোন হিসাব সৃষ্টি হয় সেটা আমাদের জানা খুবই জরুরি। আর এটার জন্য আমার চ্যানেলের বেসিক ক্লাসটা তোমাদের অনেক সহযোগিতা করবে। তোমরা যারা ওই ক্লাসটি দেখো নাই, উপরের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ওই ক্লাসটি দয়া করে দেখে আসো। তাহলে আজকে এই পর্যন্তই রইল। যারা আজকের ক্লাসটি যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন আরও ক্লাস পেতে চাও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর আমরা এখানে নিয়মিত অধ্যায়ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। এরপরে আমরা দেখাবো ঢাকা বোর্ডের পরবর্তী বোর্ডের যে কোনো একটি সমাধান 19 সালের। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।